আমরা পড়বো হচ্ছে গুণগত রসায়ন। এই একটি ক্লাসেই গুণগত রসায়নটা শেষ দেবো। আজকের এই ক্লাসেই গুণগত রসায়ন একদম। এখানে কয়টা টপিক আছে? 12টা টপিক আছে। এই 12টা টপিকই এগ্রির জন্য গুরুত্বপূর্ণ। এই 12টা টপিক আজকে এই ক্লাসে আমরা শেষ দেবো। ওকে। আরেকবার একটু জানাও, আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? ওকে। তাহলে আজকে আজকে আমরা পড়বো গুণগত রসায়ন। দেখো, এখানে প্রথমেই যে টপিকটা আছে সেটা হচ্ছে কি, পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকা। এখান থেকে কি ধরনের প্রশ্ন হবে? এখান থেকে মনে রাখবা, এই যে মোলের মোলের পরিচিতি নির্ধারক করে কে? মোলের পরিচিতি নির্ধারক করা হচ্ছে প্রোটন। প্রোটন হচ্ছে কি, মোলের পরিস্থিতি নির্ধারণ করে। এবং এখান থেকে আর যেটা আসে সেটা হচ্ছে কি, এই যে পরমাণু। পরমাণুর ব্যাসার্ধ কত? 10⁻⁸ পরমাণুর ব্যাসার্ধ কত ভাইয়া? 10⁻⁸ এবং নিউক্লিয়াস কত সালে আবিষ্কার করা হয়? 1911 সালে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। এবং ইলেকট্রন আবিষ্কার করা হয় কত সালে? 1897 সালে। প্রোটন আবিষ্কার করা হয় কত সালে? 1919 সালে। নিউটন আবিষ্কার করা হয় কত সালে? 1932 সালে। বিশেষ করে এইগুলোর কয়েকটা সালগুলো মনে রাখবা, যেগুলো তো আমি মার্ক করে দিলাম, এগুলো সালগুলো মনে রাখবা। এরপর হচ্ছে কি, নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? নিউক্লিয়াস আবিষ্কার করেন হচ্ছে রাদারফোর্ড। ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে জে থমসন। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। এবং নিউটন আবিষ্কার করেন কে? চ্যাডউইক। এই আবিষ্কারের নামগুলো মনে রাখতে হবে। এবং এখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে কি, এই ইলেকট্রনটা ইলেকট্রনটা থাকে কোথায়? ইলেকট্রনটা থাকে হচ্ছে কক্ষপথে। ইলেকট্রন কোথায় থাকে ভাইয়া? ইলেকট্রন হচ্ছে কক্ষপথে থাকে। আর বাকিগুলো হচ্ছে নিউক্লিয়াসই থাকে। বাকি দুইটা নিউক্লিয়াসই থাকে, যে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসই থাকে। আর প্রোটন আর হচ্ছে কি, এই নিউট্রন, এই দুইটা হচ্ছে নিউক্লিয়াসে থাকে। এবং নিউক্লিয়াস কি কোথায় থাকে? নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্রে থাকে। ওকে। তারপরে কি? তারপর হচ্ছে দেখো, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং পরমাণু সমস্ত ভর এর কেন্দ্রে থাকে। এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻12 থেকে 10⁻⁻13, অর্থাৎ 10⁻⁻12 থেকে 10⁻⁻30 সেন্টিমিটার। মাথায় রাখবা যে সেন্টিমিটার। ইলেকট্রনও সেম। ইলেকট্রনও সেম। এই শখটা পড়বা, এই শখটা থেকে প্রশ্ন আসে। এই শখটা থেকে ভাইয়া প্রশ্ন আসে। এখন এইখান থেকে যেটা হয় সেটা হচ্ছে কি, এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা বের করবো কিভাবে? ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা বের করবো কিভাবে? দেখো, যেমন এখানে কি আছে, হিলিয়াম 4 2। এখন মনে রাখবা যেটা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা মৌলের সংকেত। দেখো এখানে কি, এক্সটা কি, এক্সটা হচ্ছে মোলের প্রতীক। এক্সটা কি, মোলের প্রতীক। এক্সটা হচ্ছে মোলের প্রতীক। জেডটা কি, এই নিচের জেডটা হচ্ছে কি, পারমাণবিক ভর। নিচের পারমাণবিক সংখ্যা। নিচের জেডটা কি ভাইয়া? নিচের জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই এটা কি, এটা হচ্ছে পারমাণবিক ভর। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, পারমাণবিক ভর। এবং এই এনটা কি, এনটা হচ্ছে পরমাণু সংখ্যা। যেমন হচ্ছে দেখো, পরমাণু সংখ্যা আমরা যদি দেখি, এই যে নাইট্রোজেনে দেখো নিচে N2 আছে, তার মানে এখানে নাইট্রোজেন আছে কয়টা? দুইটা। এটা হচ্ছে কি, পরমাণু সংখ্যা। এবং এমটা কি, এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে চার্জ। এমটা হচ্ছে কি, চার্জ। এখন চার্জ প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। চার্জ কি ভাইয়া? চার্জ প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে দেখো, এখন আমি যদি বলি এই যে হিলিয়াম, এখানে দুইটা চার্জ মানে কি, প্লাস প্লাস, তার মানে কি হিলিয়াম 2+। এটা এটা দ্বারা বোঝায় হিলিয়াম 2+। তাহলে দেখো, এই হিলিয়ামের নিচে কি আছে? দুইটা এরকম আছে না, হিলিয়াম, একটা হচ্ছে কি 4, আর একটা কি 2। আর এখানে কি দুইটা প্লাস আছে, দুইটা প্লাস আছে, তাই না? তাহলে এইখানে আমি যদি বলি, এই নিচেরটাকে কি বলে? এই সংকেত অনুসারে নিচেরটাকে বলে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4। এই যে উপরের যেটা, এটা 4। হিলিয়ামের চার্জ কত? 2+। 2+। এখন
আমি যদি বলি এখান থেকে এটার হচ্ছে কি প্রোটন সংখ্যা কত, হিলিয়ামের প্রোটন সংখ্যা কত, তাহলে হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2। কেন 2 মনে রাখবা, হিলিয়ামের যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, হিলিয়ামের পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে প্রোটন সংখ্যা। এবং আমি যদি বলি যে হিলিয়ামের নিউটন সংখ্যা কত, এন, বড় হাতের এন হয় সাধারণত, আচ্ছা, ছোট হাতের এন নিতাম, সমস্যা নেই। এন, এন দ্বারা কি বোঝায়, এন দ্বারা হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা হচ্ছে কত দেখো তো, এই পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলেই নিউটন সংখ্যা পাওয়া যায়। নিউটন সংখ্যা কত দেখো তো, 4 - 2, এই যে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে কি পাওয়া যায়, নিউটন সংখ্যা পাওয়া যায়। দেখো নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা হচ্ছে 2, নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা হচ্ছে 2। এবং আমরা যদি বলি যে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, তখন কি হবে ভাইয়া, বলো তখন কি হবে, কে একজন বলো। ইলেকট্রন সংখ্যা কি হবে জানো ভাইয়া, এই যে চার্জ, চার্জ সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হবে প্রোটন সংখ্যা, পি, পি দ্বারা কি বোঝায়, পি দ্বারা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা মাইনাস, মাইনাস হচ্ছে কি তার সংখ্যা, প্রোটন সংখ্যা মাইনাস কি তার সংখ্যা, এটাই হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত, হিলিয়ামের প্রোটন সংখ্যা কত, 2 না, 2, হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, এই সূত্রের মাইনাস তার সংখ্যা কত, +2, তার মানে হচ্ছে 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 0। তাহলে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। তো কি, তো কি কি হয়েছে, এখানে আমরা ইলেকট্রন বের করছি যে ইলেকট্রন কত। তারপরে দেখো, তারপরে দেখো এই যে অক্সিজেন, এই যে 8, অক্সিজেন 8, আর হচ্ছে 18, 2 মাইনাস, এটার ক্ষেত্রেও সেম। দেখো প্রোটন সংখ্যা কত, 8, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, আর ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা দেখো তো, এই যে প্রোটন সংখ্যা হচ্ছে 8, 8, সূত্রের মাইনাস, আর আর এখানে কি 2 মাইনাস আছে না, তাহলে সূত্রের মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, তার মানে কি হবে প্লাস, প্লাস আর এই যে 2, 2, তাহলে কত হয়, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে অক্সিজেন 2 মাইনাস ইলেকট্রন সংখ্যা কত, 10। এবং এইখানে দেখো এই যে এন দ্বারা কি বোঝায়, নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা কত, 18 - 8, অর্থাৎ ভর সংখ্যা মাইনাস, ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কত, ভর সংখ্যা, ভর সংখ্যা কত, 18, 18 মাইনাস, আর হচ্ছে প্রোটন সংখ্যা কত, 8, তাহলে 10, এটাই হচ্ছে নিউটন সংখ্যা। এইভাবেই প্রত্যেকটা ইলেকট্রন, প্রোটন, নিউটন হিসাব করবা। ওকে, একাধিক অণুর ক্ষেত্রে এন সংখ্যা নির্ণয়, দেখো একাধিক অণুর ক্ষেত্রে এন সংখ্যা কিভাবে নির্ণয় করব। এখানে নিউটন সংখ্যা, এন, এন মানে কি, এন মানে হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা নির্ণয়ের একটা সূত্র দিছে কি, A - Z, নিউটন সংখ্যা নির্ণয়ের একটা সূত্র A - Z ইন্টু পরমাণু সংখ্যা ইন্টু অণুর সংখ্যা, পরমাণু সংখ্যা ইন্টু অণুর সংখ্যা। এখন এটা কি, এটা হচ্ছে ভর সংখ্যা, জেডটা কি, জেডটা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা যদি নিউটন সংখ্যা বের করি, দেখো এই যে এখানে বের করছে, দেখো আমি এখান থেকেই বুঝাই। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, এই যে এটা কি, এটা হচ্ছে পারমাণবিক পারমাণবিক ভর। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে 14 - 7 ইন্টু 2, কেন 2 হচ্ছে কি পরমাণু সংখ্যা, এই দেখো
এখানে টু আছে, টু হচ্ছে পরমাণু সংখ্যা, এই জন্য হচ্ছে ইন্টু টু, ইন্টু কত, 10, এই যে 10, এই 10টা অণু বলছে, এই যে অণুর সংখ্যা, এই দেখো অণুর সংখ্যা, তাহলে কত হবে, 140। এইভাবেই হিসাব করতে হয়। সেম ভাবে এটাও, যে 32 - 16 × 8 × 19, সেম। অর্থাৎ একাধিক অণুর ক্ষেত্রে কিভাবে নিউটন সংখ্যা বের করব, সেটা সূত্র কি, n = a - z পরমাণু সংখ্যা অণুর সংখ্যা। ওকে। তারপরে দেখো, যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা ও যোজনী সংখ্যা, যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয়, এগুলো তো আসে না, ধরো আসে না, তবু একবার করে একটু দেখে রাখবা। যেমন হচ্ছে কি, সি CO3 2 মূলকের ইলেকট্রন সংখ্যা নির্ণয়, ইলেকট্রন সংখ্যা কত, সেটা হচ্ছে কি, কার্বনের ইলেকট্রন সংখ্যা, এই যে কার্বন, কার্বনের ইলেকট্রন সংখ্যা +3 অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা, এই যে অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে হচ্ছে 3টা, +2 দুটি ঋণাত্মক আধানের জন্য, এই যে, এই যে দুটি ঋণাত্মক আধান আছে। তাহলে আমরা জানি কি, কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 6, কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, এবং অক্সিজেনের কত, অক্সিজেনের এখানে আছে 3, তাই না, 3, তাহলে 3 × 8, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। তাহলে ওকে, অক্সিজেন ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা কতটি, 8টি, 8-এর সাথে 3 গুণ আছে কেন, কারণ অক্সিজেনের সাথে এখানে 3 আছে, এই জন্য হচ্ছে 3 গুণ, 3 গুণ হয়েছে, প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে 2, এই যে এই চার সংখ্যা প্লাস হচ্ছে 2, তাহলে এটা কত হবে, 32। এইভাবেই এখান থেকে এই জিনিসগুলো পড়বা। যেমন দেখো, ইলেকট্রনের ভর বা প্রকৃত ভর কত, প্রশ্ন দিছে ইলেকট্রনের ভর কত, এটা কিন্তু এগ্রিতে আসছে, ইলেকট্রনের ভর বা প্রকৃত ভর কত, 9.1 × 10⁻28। তারপর NO3 মাইনাস আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, দেখছো ইলেকট্রন ইলেকট্রন আসছে, মানে জটিল তো আসবে না, একদম সহজগুলো আসবে। NO3 মাইনাসের ইলেকট্রন বিদ্যমান কতটি সেটা বের করতে হবে, একদম সহজ। এই যে উপরে এটা পারলেই, এই যে এগুলো পারলে এটা পারবা। ওকে। তারপরে দেখো, পারমাণবিক মতবাদ এবং পারমাণবিক মডেল সমূহ, এখান থেকে কি কি পড়বা ভাইয়া, এখান থেকে পড়বা হচ্ছে থমসন, পরমাণু, থমসন প্লাম পুডিং মডেল কে আবিষ্কার করেন, জে জে থমসন, জে জে থমসন। রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার করেন রাদারফোর্ড কত সালে, এই যে 1911 সালে। বোর পরমাণু মডেল আবিষ্কার করেন নিলস বোর কত সালে, 1913 সালে। তারপর বোরো সমারফিল্ড মডেল আবিষ্কার করেন বোরো সমারফিল্ড। তরঙ্গ বলবিদ্যার মডেল আবিষ্কার করেন লুই ডি ব্রগলি। এখন দেখো, এখানে দেখো এই তত্ত্ব, কিসের তত্ত্বের উপর ভিত্তি করে এগুলো হচ্ছে আবিষ্কার করা হয়, এই থমসন প্লাম পুডিং মডেল, এটা আবিষ্কার করা হয় হচ্ছে কি, এই যে কিসমিস পুডিং বা প্লাম পুডিং মডেল, এই তত্ত্ব অনুসারে, বা এটাকে বলা হয় কিসমিস পুডিং মডেল বা প্লাম পুডিং মডেল। এবং রাদারফোর্ড পরমাণু মডেলের তত্ত্ব কি, স্বর্ণপাতের ওপর আলফা কণার বিস্ফোরণ, আলফা কণার বিস্ফোরণ, মনে রাখবা। আর বড় পরমাণু মডেলের তত্ত্ব হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, পরীক্ষায় অনেকবার আসে। তারপর বড় সমারফিল্ড মডেল কি, বর্ণালীতে সূক্ষ্মরেখার ব্যাখ্যা। তরঙ্গ বলবিদ্যা কি, ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম, অর্থাৎ দুইটা ধর্ম, কণা এবং তরঙ্গ ধর্ম, এটাকে বলা হয় কি, ইলেকট্রনের দ্বৈত ধর্ম, ইলেকট্রনের কি, দ্বৈত ধর্ম। এখন রাদারফোর্ড পরমাণু মডেল, এটা থেকে কি পড়বা, এটা হচ্ছে কি, বলবিদ্যার ওপর প্রতিষ্ঠিত। একে কি বলা হয়, এই রাদারফোর্ড পরমাণু মডেলকে বলা হয় হচ্ছে সোলার সিস্টেম মডেল বা নিউক্লিয়ার মডেল, সোলার সিস্টেম মডেল বা নিউক্লিয়ার মডেল। এই রাদারফোর্ড পরমাণু কি, বিদ্যুৎ নিরপেক্ষ। এই প্রত্যেকটা পয়েন্ট একটু মাথায় রাখবা, কারণ এখান থেকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন করবে। এবং কি, এটা হচ্ছে কি, ভরের নিত্যতা সূত্র, ভরের কি, নিত্যতা সূত্র, যেগুলো দাগাই দিয়েছি শুধুমাত্র সেগুলো পড়ো। সোনার পাত, এখন এইখানে রাদারফোর্ড পরমাণু মডেলে যে সোনার পাত ব্যবহার করা হয়, সেটার পুরুত্ব কত ছিল, সেটার পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার বা 0.000004 সেন্টিমিটার। ওকে, সোনার পাত কি, সোনার পাত হচ্ছে জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট আবরণযুক্ত সোনার পাত। এবং এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে 99% আলফা কণা কি করে, এই স্বর্ণপাতকে ভেদ করে চলে যায়। এখানে 99% আলফা কণা স্বর্ণপাতকে ভেদ করে চলে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা।
এবং 20,000-এর মধ্যে একটি একটি কণা কি করে, একটি কণা হচ্ছে ফিরে আসে, 20,000 প্রতি 20,000 কণার মধ্যে একটা কণা ফিরে আসে। এবং পরমাণুর অধিকাংশ স্থানই কি ফাঁকা, এই ফাঁকা স্থানকে কি বলা হয়? এবং এই ফাঁকা স্থানের মাঝে কি একটা ধনাত্মক অংশ আছে, ভারী এটার নাম কি? এটার নাম থাকে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস পাওয়া যায় কোথা থেকে? রাদারফোর্ড পরমাণু মডেল থেকে নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়। বড় পরমাণু বড় পরমাণু মডেল, এটার মূল ভিত্তি কি? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব, একে কি বলা হয়? হাইড্রোজেন পরমাণু মডেলও বলা হয়। এবং এখানে কি, এই যে এইখানে হচ্ছে কি, এই যে কণিক ভরবেগের ইলেকট্রনের কণিক ভরবেগের ধারণা পাওয়া যায়, অর্থাৎ ইলেকট্রনের যে কণিক ভরবেগ আছে সেটা ধারণা পাওয়া যায় হচ্ছে এই বড় পরমাণু মডেল থেকে। এবং এখানে কণিক ভরবেগ কি? mvr = NH/2 পাই। NH/2 পাই ইলেকট্রনের স্থির কক্ষপথে বা শক্তি স্তরের ধারণা দেয় এবং শক্তি শোষণ বিকিরণ সম্পর্কে ধারণা দেয়। এটা পড়বা। এবং এখানে কি হয়, তিনটা মতবাদ থাকে। একটা হচ্ছে শক্তি স্তর বিষয়ক মতবাদ, কণিক ভরবেগ বিষয়ক মতবাদ, শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ, এই তিনটা মতবাদ থাকবে। এবং এই মতবাদ থেকে এই যে এই সূত্রগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে দেখবা। ওকে, এরপর দেখো, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল দরকার নাই, এটা এটা দরকার নাই। এরপর দেখো এখানে কিছু সূত্র দিছে, যেমন ডি ব্রগলি সমীকরণ, পরীক্ষায় আসে নিশ্চয়ই কোনটি ডি ব্রগলি সমীকরণ, তখন এটা এটা মাথায় রাখতে হবে। তাহলে সমীকরণগুলো এক নজরে পড়ে নিবা। প্লাঙ্কের সমীকরণ, এই সমান সমান এইচ নিউ, প্লাঙ্কের সমীকরণ। বামার সিরিজ, এটা থেকে ম্যাথ দেয়, এটা থেকে ম্যাথ দেয়। বামার সিরিজের লাইনে সাধারণ সমীকরণ কি? এইটা। হাইড্রোজেনবার্গের অনিশ্চয় নীতি কি? অনিশ্চয় নীতি এই, এটা হচ্ছে কি তোমার, এইগুলো থেকে ম্যাথ দিবে না, এগুলো হচ্ছে এই এই সরাসরি এই সূত্রটা মনে রাখবা। এগুলো থেকে ম্যাথ দিবে না, সরাসরি সূত্রটা মনে রাখবা। শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে এই যে এটা একটু ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ। তারপর কি, বড় বড় সমীকরণ কি? mvr = NH/2 পাই। এবং আইনস্টাইনের সমীকরণ কি? E = mc²। বড় বাড়ি সমীকরণ n+l। একটু সূত্রগুলো মাথায় রাখবা, কারণ এখান থেকে সরাসরি সরাসরি সূত্র দেয়। দেখো, বড় পরমাণুর মডেলের ভিত্তি কি? বড় পরমাণু মডেলের ভিত্তি কি বলো? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। পরমাণুর ধনাত্মক নিউক্লিয়াসের অস্তিত্ব পাওয়া যায় কোন পরীক্ষা দ্বারা? এই যে আলফা কণা পরীক্ষা দ্বারা, রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা দ্বারা। একটি আয়নে 18টি ইলেকট্রন, 20টি নিউট্রন ও চার সংখ্যা -2 হলে ভর সংখ্যা কত হবে? ওই যে প্রথমিতে যেটা পড়াইছি ওইটা থেকেই এটা পারবা। 18টি ইলেকট্রন, 20টি নিউটন এবং চার সংখ্যা -2 হলে। ওকে, তারপর দেখো আইসো, এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে আইসোটোপ। আইসোটোপ মনে রাখবা, বিভিন্ন ভর সংখ্যা থাকবে আইসোটোপের ক্ষেত্রে, বিভিন্ন ভর সংখ্যা। আইসোটোপের ক্ষেত্রে বিভিন্ন ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা একই হবে। পারমাণবিক সংখ্যা একই, বিভিন্ন ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা একই হবে। আর আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যা একই হবে, পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে। আইসোটোনের ক্ষেত্রে দুইটাই ভিন্ন হবে, আইসোটোনের ক্ষেত্রে দুইটাই ভিন্ন হবে। এখন মনে রাখবা কি হবে দেখো, মনে রাখবা কিভাবে দেখো, আইসোটোপ, আইসোটোপের টোপ এই লাস্টে কি কি আছে? প আছে। লাস্টে প আছে মানে কি? প্রোটিন। আইসোটোপ মানে প্রোটিন, প্রোটিন সংখ্যা সমান হবে পতে প্রোটিন। তাহলে আইসোটোপের লাস্টে প আছে, তার মানে কি প্রোটিন সংখ্যা সমান হবে বা একই হবে। দেখো, প্রোটিন সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা। প্রোটিন সংখ্যা মানে হচ্ছে, প্রোটন সংখ্যা মানে হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। আর আইসোবারের লাস্টে কি আছে? বার আছে, বার দ্বারা বোঝায় হচ্ছে ভর সংখ্যা, তার মানে কি ভর সংখ্যা একই হবে। তাহলে দেখো এই যে ভর সংখ্যা একই। আইসোটোনের নিউটন সংখ্যা একই হবে, এই যে লাস্টে দন্তের ন আছে, দন্তের ন দ্বারা বোঝায় নিউটন সংখ্যা। লাস্টে দন্তের ন আছে মানে নিউটন সংখ্যা একই হবে। দেখো এই যে নিউটন সংখ্যা একই, আর বাকি দুইটা ভিন্ন। এটাই হচ্ছে কি আইসোটোপ, আইসোবার, আইসোটোনের পার্থক্য। এটা এই জিনিসটা মনে রাখবা। এবং এইখানে দেখো, এই সোডিয়াম, সোডিয়াম এবং গোল্ড খুবই ইম্পর্টেন্ট ব্যতীত প্রকৃতিতে সকল মৌলের একাধিক আইসোটোপ আছে। শুধুমাত্র সোডিয়ামের আর গোল্ডের একটা একটা করে আইসোটোপ আছে, একটা করে আইসোটোপ। আইসোটোপ কি হয়? আইসোটোপ সাধারণত একই মৌলের পরমাণুর হয়, একই মৌলের পরমাণুর, ভিন্ন মৌলের না, একই মৌলের হবে। এবং সর্বমোট আইসোটোপের সংখ্যা কতটি? সর্বমোট আইসোটোপের সংখ্যা হচ্ছে 1300টি। আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক ইম্পর্টেন্ট, এগুলা এগুলা হচ্ছে আনকমন, তো পরীক্ষা দিয়ে দেয়। আইসো ইলেকট্রনিক, সমান বা একই ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ একই ইলেকট্রন থাকবে অণু বা পরমাণুকে সম ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রনিক বলা হয়। যেমন দেখো,
এন থ্রি মাইনাস, এখানে নিউটন সংখ্যা কতটি? এখানে নিউটন সংখ্যা 10টি। কেন 10টি? দেখো, আমরা কি জানি, নাইট্রোজেনের হচ্ছে কি জানি, পারমাণবিক সংখ্যা কত? 7। এবং নাইট্রোজেন থ্রি মাইনাস, তার মানে কি সে তিনটা প্রোটন সংখ্যা আরো ধার নিছে, তিনটা প্রোটন সংখ্যা ধার নিছে, এই জন্য হচ্ছে মাইনাস হচ্ছে। তার মানে কি প্রোটন সংখ্যার সাথে যোগ করো, তাহলে 7 + 3 ইকুয়াল টু কত? 10। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত কত হবে? 10টি হবে। এখন অক্সিজেন দেখো, আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। 8, এখানে 2 মাইনাস আছে, তার মানে 2 যোগ হবে, তাহলে কত হবে? 10। দেখো, ও 2 মাইনাস আর এখানে ইলেকট্রন সংখ্যা কত? 10। তাহলে এফ মাইনাস, এটা কি আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, এবং একটা ইলেকট্রন মাইনাস আছে, তার মানে একটা যোগ হবে, তার মানে কত হবে? 10। দেখছো? সোডিয়াম প্লাস, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 11, এবং সে এখানে প্লাস চার্জ আছে, একটা প্লাস চার্জ আছে, এই জন্য একটা বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে? 10 হবে। ম্যাগনেসিয়ামেরও সেম, এখানে 12, পারমাণবিক সংখ্যা 12, তার সাথে এই যে দুইটা প্লাস আছে, 2 প্লাস, এই জন্য হচ্ছে 2 বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে? 10। বুঝতে পারছো? এটাই হচ্ছে কি ইলেকট্রন। দেখো, তাহলে তার মানে কি এই যে এই সবগুলো কি সম ইলেকট্রন, এই সবগুলোকে কি বলা হয়? আইসো ইলেকট্রন, কারণ এগুলোর ইলেকট্রন সংখ্যা সমান। আইসোটোপের ব্যবহার, এখান থেকে এই ব্যবহারগুলো পড়বা, খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমি আর বলে দিচ্ছি না, এটা শুধুমাত্র ব্যবহারগুলো পড়বা, কি 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 জিনিস পড়বা এখান থেকে সব পড়তে হবে। দেখো, এই যেমন কি পাথরের বয়স নির্ণয়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? ইউরেনিয়াম 238। তারপরে কি দেখো, এই যে তারপরে হচ্ছে এই যে ক্যান্সার, মস্তিষ্কের টিউমারের স্থান নির্ধারণের জন্য TC99। রক্ত সঞ্চালন গবেষণা করার ক্ষেত্রে সোডিয়াম 24। তারপরে কি, এই যে জীবাশ্মের বয়স, জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য কোনটি ব্যবহার করা হয়? কার্বন 14 ডেটিং। এইভাবে মনে রাখতে হবে। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয় কি? কোবাল্ট 60, কোবাল্ট 60। এইভাবে এই জিনিসগুলো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এই আইসোটোপের ব্যবহার। ওকে। এরপরে দেখো, কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা এখান থেকে প্রশ্ন হয় কোয়ান্টাম সংখ্যা। দেখো, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর কি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, প্রত্যেকটা জিনিস মনে রাখবা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এল দ্বারা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এম দ্বারা, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে হচ্ছে এস দ্বারা। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন কে? বোরো। প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন বোরো। সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন কে? সমারফিল্ড। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে জি ম্যান। আর দরকার নাই। তারপরে দেখো, এখান থেকে যেটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে কোনো প্রধান শক্তির সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ পরীক্ষায় এরকম আসে যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি, বা আরেকটু গভীরভাবে দেয়, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 2n²। এই সূত্রটা মনে রাখবা, 2n²। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার শক্তি প্রধান শক্তি স্তরের, এই কথাটাও মাথায় রাখবা যে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানটা কি হবে? এল এর মান সবসময় 0 থাকবেই, এবং n-1 পর্যন্ত বিস্তৃত, n-1 পর্যন্ত বিস্তৃত, আমরা বিস্তারিত আরো জানবো। n-1 পর্যন্ত বিস্তৃত, এই কথাটা একটু মাথায় রাখবা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত মনে রাখবা? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম ইকুয়াল টু কত জানো? এম ইকুয়াল টু +-L, +-L। এম এর মানটা হচ্ছে +-L, অর্থাৎ এই যে +L থেকে 0 সহ -L পর্যন্ত থাকবে এম এর মান। এবং এখানে অপশক্তি স্তর, অপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কত? 2l+1। অপশক্তি শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 2l+1। এবং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, অপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এটার সাথে তাহলে দুই গুণ করে দিছে, দেখো এটার সাথে 2 গুণ করে দিছে। এটাই হচ্ছে এই অপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, আর হচ্ছে কি অপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা। এন এর যে মানের জন্য মোট অরবিটাল সংখ্যা n² হয়, এটা দরকার নেই, এই তিনটা পড়লেই হবে। তারপর দেখো, ইলেকট্রনের ঘূর্ণনের দিক, এটা অলওয়েজ হয় +-12, s = +-12। ওকে। এখন আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি কোনটা সম্ভব কোনটা অসম্ভব, কোন অরবিটালটি সম্ভব কোন অরবিটালটি সম্ভব নয়, এগুলো পরীক্ষা আসে। কোন অরবিটাল সম্ভব কোন অরবিটাল সম্ভব নয়। এই যে এস এর সামনে 1, পি এর সামনে 2, 3,
এফ এর সামনে ফোর থাকতে হবে। অর্থাৎ এখান থেকে যেটা মনে রাখবা, এস এর সামনে সবসময় ওয়ান থাকতে হবে, পি এর সামনে টু থাকতে হবে, ডি এর সামনে থ্রি, এবং এফ এর সামনে কি থাকতে হবে, ফোর থাকতে হবে। তবেই সম্ভব, তাছাড়া সম্ভব না। যেমন হচ্ছে কি, ওয়ান এস, টু পি, থ্রি ডি, ফোর এফ সম্ভব, কিন্তু ওয়ান পি, টু ডি, থ্রি এফ সম্ভব নয়। আরো একটা উপায়ে এটা নির্ণয় করা যায়। কি 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 উপায়, সেটাও দেখবো, সেটাও আমরা দেখবো সামনে। এরপর দেখো, এটাও পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট এগুলা। এখান থেকে মূলত এগুলোই আসে পরীক্ষা। কি দেখো, এন এর মান থ্রি, এন এর মান থ্রি, এল এর মান থ্রি, এটা এটা দিয়ে দিছে, এই যে এই সম্পর্কটা দিয়ে দিবে, তোমাকে বলবে যে এটা এটা কি এই সম্পর্ক কি সঠিক নাকি সঠিক না। দেখো, এল এর মান হচ্ছে থ্রি, এল এর মান থ্রি, এম এর মান টু, এস এর মান হচ্ছে প্লাস হাফ। এটা সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ হচ্ছে, দেখো, এন এর, এন সমান এল, এন সমান এল হয়েছে, তার মানে কি এন, এন যা আছে এল ও তাই হয়েছে না। দেখো, এন এন হচ্ছে থ্রি, এল সমান থ্রি, দুইটা কি সেম? দুইটা কখনো সেম হবে না। এল এর মান হবে সবসময় মনে রাখবা, এল এর মান হবে এন মাইনাস ওয়ান। এল এর মান কি হবে, এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন যা থাকবে তার থেকে এক কম থাকবে এল এর মান, তবেই সঠিক হবে। এখন এটা দেখো, এন এর মান ফোর আছে, এল এর মান থ্রি আছে, তার মানে কি এক কম আছে, তার মানে এই এই দুইটা সঠিক, এই দুইটা সঠিক। এখন ফোর দেখি, এম এর মান আবার কত, ফোর হয়েছে, ফোর। এটা সঠিক না। কেন সঠিক না? কারণ আমরা জানি এম ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু কত, এম ইকুয়াল টু প্লাস মাইনাস এল না, প্লাস মাইনাস এল। তার মানে কত, এই এল যা থাকবে এই এমও তাই হবে, কিন্তু বেশি হবে না। এম এর মানটা কখনো বেশি হবে না, এটা মনে রাখবা। এম এর মানটা এল এর মানের থেকে কখনোই বেশি হবে না, সমান হবে বা কম হবে। ওকে, তাহলে এটাও ভুল। এরপর দেখো, এন ইকুয়াল টু জিরো, এল ইকুয়াল টু থ্রি, এটা তো সঠিক নয়, কারণ এন এর মানে জিরো, আবার এল এর মান থ্রি, তার মানে কি আমরা কি জানি, এল এর মানটা হবে এন মাইনাস ওয়ান, এল এর মানটা হবে কি এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। ওকে, তারপর দেখো, এটা দেখো, এন ইকুয়াল টু থ্রি, এল ইকুয়াল টু থ্রি, এটাও কি নয়, সঠিক নয়। কেন? এই যে এন আর এল সমান, দুটা কি সমান, এই জন্য হচ্ছে কি এটাও সঠিক নয়। ওকে, তোমরা কি পড়া কি বুঝতে পারছো? বলো, পড়া কি বোঝা যাচ্ছে? একটু জানাও। তারপর আমরা প্রশ্ন ব্যাংক সলভ করবো। আজকে এই অধ্যায়টা আমরা শেষ দিব, বাকিরা কই? না বুঝতে পারলো বলো, তো বুঝি নাই। ওকে, তারপরে দেখো, ইলেকট্রন বিন্যাস ও কয়েকটি নীতি, এখান থেকে কি ধরনের প্রশ্ন হয় সেটা আমরা আমরা যখন প্রশ্ন করবো তখনই বুঝতে পারবা। দেখো, প্রথম কথা হচ্ছে এই নীতিগুলো কি কি সেটা তোমার মাথায় রাখতে হবে, যে এই নীতিগুলো আসলে কি বলছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে, প্রথম কথা। তারপর হচ্ছে এখান থেকে কি ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্ন সলভ করা। দেখো, পলির বর্জন নীতি, পলির বর্জন নীতিতে কি বলছে, একটি পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টামের মান কখনো সমান হতে পারে না। প্রথম যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে কি, একটি পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রন কি, যে কোনো দুইটি ইলেকট্রন, এই যে কোনো দুইটি ইলেকট্রনের জন্য কি চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে না। চারটি কোয়ান্টাম সংখ্যা কি কি, ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এল, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, তারপর হচ্ছে কি চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম, স্পিন কোয়ান্টাম সংখ্যা এস, এই চারটা কখনোই সমান হবে না। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কি পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি। দেখো, প্রথম ইলেকট্রনের জন্য দেখো, এখান থেকে যদি বুঝাই, এই যে এটা কি হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন থাকে। এই দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। যেহেতু দুইটা ইলেকট্রন থাকে, তাহলে ধরো এই যে প্রথমটাই ধরছে কি ইলেকট্রন ওয়ান, ওয়ান, এন এর মান কত, ওয়ান, এন এর মান ওয়ান হলে এল এর মান কত, এল এর মান এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, তার মানে কত, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হয়, জিরো, এই যে জিরো। এম এর মান কত, জিরো, এম এর মান জিরো, এটা কি মিল আছে? দেখো, আমরা জানি এম সমান কত, এম সমান প্লাস মাইনাস এল, এটা আমরা জানি। তাহলে এম এর মান জিরো, এল এর মান জিরো আছে, তাহলে এম এর মানও জিরো আছে, তার মানে সঠিক আছে, এটা কি সঠিক। সেম ভাবে এটাও সঠিক, দেখো এটাও সঠিক।
এবং এই স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা জানি কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা এস আমরা জানি এস সমান কি, প্লাস মাইনাস হাফ, অর্থাৎ যে কোনো একটা থাকতে পারে। ওকে, তারপরে দেখো হুন্ডের নীতি। হুন্ডের নীতি, একই সমশক্তি একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। দেখো হুন্ডের নীতি কি বলছে, একই শক্তি সম্পন্ন, প্রথম কথা হচ্ছে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম, অযুগ্ম মানে কি বিজোড়, অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই সব অযুগ্ম ইলেকট্রনের স্পিন কি হবে, একই মুখী হবে। এবং একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল বলতে কি বোঝায়, এই যে তিনটা পি অরবিটাল, পাঁচটা ডি অরবিটাল ও সাতটি এফ অরবিটালকে বোঝায়। এস অরবিটাল, এটা এটা আসে পরীক্ষায়, যে এস অরবিটালের জন্য কি নয়, হুন্ডের নিয়মটা প্রযোজ্য নয়। এস অরবিটালের জন্য হুন্ডের নিয়মটা কি নয়, হুন্ডের নিয়মটা হুন্ডের নিয়মটা প্রযোজ্য নয়। এরপর দেখো আহ্বাও নীতি। আহ্বাও নীতিতে কি বলছে, পরমাণুতে ইলেকট্রন সমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির, এই যে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে, প্রথমে হচ্ছে যাবে নিম্ন শক্তির অরবিটালে, তারপরে কি আহ, সেটা পূর্ণ করে ক্রমান্বয়ে কোথায় যাবে, উচ্চ শক্তির অরবিটালে স্থান গ্রহণ করবে। এটাই হচ্ছে কি আহ্বাও নীতি। এখানে যে এই যে আহ্বাও নীতি, এই যে এটা আছে, এটা মনে রাখবা। এটাকে বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়, যে কোনো একভাবে মনে রাখলেই হবে। 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, এই জিনিসটা মনে রাখবা। এরপরে দেখো, এরপর হচ্ছে যে কোনটি সম্ভব বা কোনটির শক্তি বেশি, সেটা এখান থেকে আরেকভাবে নির্ণয় করা যায় কি, এই যে এইটা, যে কোনটাই আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেটা কি দেখো, এই 5s আর 4d, এন প্লাস এল এর নিয়ম অনুসারে, 5s এর ক্ষেত্রে এন প্লাস এল এর নিয়ম অনুসারে কোনটার শক্তি বেশি এই দুইটার মধ্যে, দেখো এই দুইটার মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেটা আমরা বুঝবো কিভাবে। দেখো আমরা জানি কি এস অরবিটালের ক্ষেত্রে জিরো, এস সমান জিরো, তাহলে এস অরবিটালের ক্ষেত্রে এন এর মান কত, এন এর মান হচ্ছে এল এর মান কত, এল এর মান হচ্ছে জিরো। তাহলে এই যে এন প্লাস এল এর সূত্র অনুসারে আমরা এটা বের করবো, এন প্লাস এল এর সূত্র। তাহলে এন কত আছে, 5 আছে না, এন হচ্ছে 5, 5 প্লাস, এই যে এই সূত্রের প্লাস এলটা কি ভাইয়া, এলটা হচ্ছে এই যে সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এল। এখানে এস আছে, তার মানে কি এস এর এল এর মান কত, এস এর এল এর মান হচ্ছে জিরো, জিরো। তাহলে কত হবে, 5। তাহলে 5 এস এর মান হচ্ছে 5, এবং 4d, 4d, তাহলে এন এর মান হচ্ছে 4 প্লাস ডি এর মান কত, আমরা একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে সেটা হচ্ছে এই এস, এস হচ্ছে জিরো, এস হচ্ছে জিরো এল এর মানের ক্ষেত্রে, এস জিরো, তারপরে হচ্ছে এস পি, পি ওয়ান, পি 1, তারপর হচ্ছে কি ডি, ডি হচ্ছে 2, এফ হচ্ছে কত, এফ হচ্ছে 3। তাহলে ডি কত, ডি হচ্ছে 2, তাহলে 4 + 2 6, 6 না। তাহলে ভাইয়া দেখো তো, এ- এই দুইটার মধ্যে তাহলে বড় কোনটা, বড় কোনটা, এই 4D না, এই যে 6, এটা বড় না। তাহলে 4D বড়, তার মানে কি 4D তে ইলেকট্রন পরে প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে কোনটায়, 5s এ, 5s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই জন্যই দেখো এই যে কমটাতে ইলেকট্রন আগে প্রবেশ করছে, দেখো এই যে গ্রেটার দেন দিছে, তার মানে কি 5s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে, 4D তে পরে প্রবেশ করবে। দেখো এখানে বলছে কি এল প্লাস এন এর মান কম, কম মানে শক্তি কম, আর বেশি মানে শক্তি বেশি। এন প্লাস এল এর মান কম মানে শক্তি কম, বেশি মানে শক্তি বেশি, এবং কমটাতে ইলেকট্রন কি হবে, আগে প্রবেশ করবে। একইভাবে এই যে এইগুলো সেম জিনিস, সেম জিনিস। ওকে, তারপর দেখো আহ্বায়ক নীতি অনুসারে অমান্যকারী মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। অমান্য মানে যেটা হচ্ছে কি স্বাভাবিক নিয়মে হয় না, এই জিনিসগুলো একটু মাথায় রাখো। যে আহ্বায়ক নীতি অনুসারে এই যে মৌলের যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম আছে, সেই নিয়মের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হয়। সেগুলোর হচ্ছে ইলেকট্রন বিন্যাস সেখানে দিয়ে দিচ্ছি। যেমন ক্রোমিয়াম 24-এ দেখো, এই যে লাস্টের যে 3D5 আছে, এই 3D5 এইখানে হচ্ছে কি, এই যে এখানে হচ্ছে 3D4 ছিল, এই যে 4s1 থেকে একটা ইলেকট্রন 3D তে গেছে, 3D দেয়া 3D5 পূর্ণ করছে। কেন পূর্ণ করছে, কারণ আমরা জানি কি ইলেকট্রন সমূহ কি, ইলেকট্রন সমূহ পূর্ণ বা অর্ধপূর্ণ
থাকতে চায়, পূর্ণ বা অর্ধপূর্ণ থাকতে চায়, এবং এই অবস্থায় ইলেকট্রন সমূহ কি হয়, সব থেকে সহিস্থিতি অর্জন করে। দেখো আর্গনের কপারের ক্ষেত্রে দেখো, কপারে কি এই যে 4s2 থেকে 4s2 থেকে একটা ইলেকট্রন 3d গেছে, 3d যায় 3d10 হয়েছে, 3d10 হয়েছে। এটাও কপারের ক্ষেত্রে ব্যতিক্রম। তারপরে সিলভারের ক্ষেত্রেও ব্যতিক্রম। তারপরে কি প্লাটিনিয়াম 78, এটার ক্ষেত্রেও ব্যতিক্রম। গোল্ডের ক্ষেত্রেও ব্যতিক্রম, এগুলো একটু মাথায় রাখবা। ওকে। দ্বিবলক মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস, এখানে ইলেকট্রন বিন্যাস বিন্যাস দিয়ে দিছে, এর দরকার নাই। দেখো এই ক্রোমিয়ামের ইলেকট্রন কনফিগারেশন মানে ইলেকট্রন বিন্যাস, এটা এগ্রি এগ্রি পরীক্ষায় আসছিল। এবং দেখো এখানে কি যে আর্গন দ্বারা কি বোঝাইছে, আর্গন হচ্ছে 18, আর্গন হচ্ছে 18, এখানে ওরা সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস করে নাই। আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি দেখো, তাহলে হবে কি 1s² 2s² 2p 3s² 3p 6, তারপর হচ্ছে 3d, তারপরে কি 4s, 4s। কেন 4s দেখো, 3 + ডির জন্য 2, 3d তাহলে কত হয় 5, তাই না, 3 এর জন্য 5। এবং ফোর এস এর কত, 4s এর জন্য কত, ওই যে আমরা n+l এর সূত্র যেটা, 4 + কত, এস হচ্ছে 0, তার মানে 4। তাহলে দেখো এখানে কার শক্তি বেশি, এটার শক্তি বেশি, তাই না। এই জন্য হচ্ছে, হুম, এই জন্য হচ্ছে দেখো এটার শক্তি বেশি এবং এটার শক্তি কম। আর আমরা কি জানি, যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে এইখানে হচ্ছে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে 4s2, 4s2, তার মানে কত হলো দেখো তো। আমরা জানি কি ক্রোমিয়াম হচ্ছে 24 না, 24 ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, তাহলে আমাকে 24 বানাতে হবে। তাহলে এখানে 20 আর এখানে হবে 4, কত হলো 24। কিন্তু ওই যে ইলেকট্রনের যে সুস্থিতি নিয়ম, ইলেকট্রন অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে চায়, এই জন্য এই কারণেই হচ্ছে কি এই যে এইখান থেকে একটা ইলেকট্রন এইখানে যাবে, এইখানে চলে যাবে, চলে গেলে কি হবে 3d5 হবে, 4s1 হবে। এটাই এই যে 3d5 4s1। ওকে। কোন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান কার, এই পটাশিয়াম, পটাশিয়াম সোডিয়াম। কেন দেখো,